নমস্কার, আমি কবির। শুভ সন্ধ্যা। গতকাল থেকে এখনো পর্যন্ত এবং আগামী কয়েকদিনও আপনারা দেখবেন, আগামী বেশ কয়েক মাস আপনারা দেখবেন বলে আমার ধারণা। বিভিন্ন টিভি মিডিয়া এবং ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল মিডিয়াতেও আপনারা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, বিশ্লেষণ, বিভিন্ন স্বনামধন্য সাংবাদিক, বিশ্লেষক, তাদের সেফোলজিস্ট বিভিন্ন ধরনের তারা বিশ্লেষণ করবেন, আপনারা শুনবেন। আমি তাদের তুলনায় নগণ্য কিছুই নই। আমি আমার কিছু অভিজ্ঞতা, আমার যারা আপনারা পরিবার, আমার যারা আপনারা দর্শক, আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। একদম প্রতিবেদনের শুরুতেই একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে করজোড়ে, যারা আমার নিয়মিত দর্শক বা এই প্রথমবার এই চ্যানেলে আসছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটি, তারা যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি সেগুলো আপনাদের সঙ্গে মেলে, আপনারাও সেখানে আপনাদের বক্তব্য জানাবেন যে মিলছে কি মিলছে না। একদম প্রথমেই যারা নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন সমস্ত দলের, তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই, এবং যারা নতুন শাসক দল নির্বাচিত হয়েছেন তাদেরকেও অবশ্যই অভিনন্দন। একজন নিরপেক্ষ, স্বাধীন অবজারভার হিসেবে, পর্যবেক্ষক হিসেবে, সাংবাদিক হিসেবে, সংবাদ শ্রমিক হিসেবে আমার দায়িত্ব আপনাদের কাছে জ্ঞান মতে যেটাকে সত্য বলে মনে হয় সেই কথা খুব নির্মোহভাবে, নিরপেক্ষভাবে, যদিও নিরপেক্ষ কথাটার অনেকগুলি ডাইমেনশন রয়েছে, অনেক মাত্রা রয়েছে, আমি যদি তার মধ্যে নাও যাই, যে নিরপেক্ষ কিনা, অন্তত সৎভাবে, স্বচ্ছভাবে সেই জিনিস আপনাদের কাছে তুলে ধরা। আমি কোনো দৃশ্যের কোলাজ আজকে আপনাদেরকে দেখাবো না। গতকাল রাত থেকে এখনো পর্যন্ত এই জিনিস নিশ্চয়ই আপনারাও দেখেছেন, আপনার পাড়ায় হোক, আপনার শহরে হোক, আপনার গ্রামে হোক, আপনার মহল্লায় হোক, যেখানে যারা তৃণমূলের হয়ে এতদিন ধরে কোট আন কোট গুন্ডামি করে এসছেন, তারাই রাতারাতি কি সহজে ভোল বদলে ফেলে তারা বিজেপিতে চলে যাচ্ছেন, বিজেপির স্লোগানকে তারা আত্মস্থ করছেন। এই এখন আমি যেখানে বসে প্রতিবেদন বানাচ্ছি, আমার ছোট্ট হোম স্টুডিও, তার পাশ দিয়েই ডিজে বাজিয়ে একটি বিজয় মিছিল গেল। বিজয় মিছিলে কিন্তু বিজেপির কোনো রাজনৈতিক স্লোগান আমি শুনলাম না, কোনো পলিটিক্যাল হিন্দুত্বর স্লোগান আমি শুনলাম না। এমনকি বিজেপি যে নির্বাচনে গানগুলি ব্যবহার করেছিল, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, সেসবও শুনলাম না। শুনলাম মাছ চোর, শওকত মোল্লাকে নিয়ে যে গানটি ভাইরাল হয়েছে। এর থেকে আমার একটা ধারণা, এবং কম বেশি হয়তো এই অভিজ্ঞতা আপনাদের অনেকেরই আছে, এর থেকে আমার যেটা ধারণা যে এই নির্বাচন সম্পূর্ণভাবে হিন্দু কনসিডারেশন বা হিন্দু কনসিডারেশনের থেকেও বড় কথা পলিটিক্যাল নির্বাচন হয়নি। এই নির্বাচন হয়েছে আবার উল্টো দিক থেকে দেখতে গেলে সম্পূর্ণই পলিটিক্যাল। যে পলিটিক্সের ওরিয়েন্টেশন ছিল একমুখী মমতা বিরোধিতা, মুখ্যমন্ত্রী বলছেন পদত্যাগ করবেন না, সেটা না করার প্রভিশন আইন তাকে দেয়নি, সংবিধান তাকে দেয়নি। তিনি কোটি কোটি টাকা খরচ করে, আমার আপনার করের টাকা খরচ করে এতদিন সুপ্রিম কোর্টে, হাইকোর্টে অজস্র অজস্র জনবিরোধী মামলায় তিনি দেশের সব থেকে হাইয়েস্ট পেইড হাইয়েস্ট পেইড যারা অ্যাডভোকেটস, তাদেরকে রিক্রুট করেছেন, তাদেরকে ডেপিউট করেছেন জনবিরোধী একের পর এক মামলায়। সরকারের টাকা, এসএসসি বলুন, বিভিন্ন শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি বলুন, বিভিন্ন নিয়োগ সংক্রান্ত দুর্নীতি বলুন, সমস্ত ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আজকে তার হাতে আর সরকারি কোষাগার নেই। অনেকে বলছেন তার হাতে যে প্রবল পরিমাণ দুর্নীতির টাকা রয়েছে, সেই টাকাকে এবার তাকে ব্যবহার করতে হবে। তার পাশে বসেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অবশ্যই একজন অত্যন্ত সিনিয়র অ্যাডভোকেট, তিনি আইন জানেন। আমি জানি না তিনি কি পরামর্শ মুখ্যমন্ত্রীকে দিচ্ছেন। তিনি বলছেন আমি হারিনি, অসৌজন্য বলবেন নাকি তার নাছোড় মনোভাব বলবেন, আপনি ঠিক করবেন। কিন্তু সেই প্রভিশন দেয়নি, তাহলে রাজ্যপালকে তাকে বরখাস্ত করতে বাধ্য হতে হবে। তিনি কি সেটাই চাইছেন? তিনি কি রাজনৈতিক শহীদ হতে চাইছেন? বিশ্বের কাছে কি সেই বার্তা দিতে চাইছেন যে আমরা হারিনি? খুব গুরুত্বপূর্ণভাবে, যদি তার সাংবাদিক সম্মেলন আপনারা দেখে থাকেন, আপনারা দেখবেন যে সেখানে তিনি বলেছেন যে বিশ্বের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে যে গণতান্ত্রিকভাবে ভোট হলে আমরা জিততে পারি না, উই উইল বাউন্স ব্যাক। নিজে স্বীকার করছেন উনি যে গণতান্ত্রিকভাবে ভোট হলে জিততে পারেন না। দেখুন, এই কথা ওপেন সিক্রেট, সবাই জানে, সবাই জানে।
এই 2011 সালের পরবর্তীকালে আমি বলেছি, বারবার করে বলেছি, তৃণমূল নেতাদের সব থেকে যেটা বড় দুর্ভাগ্য, তারা আঁচই করতে পারেনি যে জনমানুষের এই পরিমাণ ক্ষোভ, কারণ তারা একটা ভোটও ঠিক করে হতে দেননি। সেটা বিধানসভা বলুন, সেটা লোকসভা বলুন। হ্যাঁ, বিধানসভা লোকসভায় হয়তো বুথের মধ্যে রিগিং এর জায়গা কম ছিল, চাপা সন্ত্রাস, মানুষকে সন্ত্রস্ত করে রাখা, একটা প্রেসার কুকারের মধ্যে মানুষকে ভরে রাখা। বাষ্প উঠেছে, টের পাননি, আজকে প্রেসার কুকার ফেটে গিয়েছে। একটা নির্বাচনও করতে দেননি, পঞ্চায়েত ভোটে ব্যালট খেয়ে ফেলা। এই পরিমাণ একটা আসন, পঞ্চায়েত, একটা গ্রাম পঞ্চায়েতের আসন যদি তৃণমূল কংগ্রেস না জেতে, যদি সিপিআইএম যেতে বা যদি বিজেপি যেতে, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে, আমি আবারও বলেছি, যে সেখান থেকে ঘুর পথে রোজগার করার পথ বন্ধ হয়ে যাবে, করে কর্মে খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। তাই যেন তেন প্রকারেণ জিততেই হবে। এবং সেই আপনাদের ঐতিহাসিক 25-75-এর ভাগের কথা সম্ভবত মনে আছে। আমি আমার কথা খুব দীর্ঘায়িত করবো না, আপনারা শুনবেনই বা কেন। আমি খুব স্বনামধন্য কেউ নই, কিন্তু আমার কিছু অভিজ্ঞতার কথা আমি শেয়ার করি। একদম শুরুতেই যেটা বললাম, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই চ্যাপ্টারটা হলো যে তিনি রাজনৈতিক শহীদের মৃত্যু সম্ভবত বরণ করতে চাইছে রাজনৈতিকভাবে, যে তাকে রাজ্যপাল বরখাস্ত করা হলো। তিনি বলছেন যে 100টার ওপরে সিট ট্যাম্পার করা হয়েছে। এই অভিযোগ তো আপনার বিরুদ্ধে ভুরি ভুরি। এটা যদি অভিযোগ, এটা যদি অপরাধ হয়ে থাকে নির্বাচন কমিশনের, নির্বাচন কমিশন সম্পর্কে আমি আজকে আলোচনা করব না। অনেক লুফলস, অনেক ভুল ত্রুটি তার থাকতে পারে, কিন্তু আপনার বিরুদ্ধে তো এই অভিযোগ, আপনার কর্মীরা ব্যালট চিবিয়ে খেয়ে ফেলেছে। শুনতে খারাপ লাগলো, ছাগলের মতো। তো সেই অভিযোগ মাথায় নিয়ে তো আপনার পদত্যাগ করা উচিত ছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের উদাহরণ অনেকে দিচ্ছেন, আমি তুলনায় যাব না, হয় না, সম্ভব নয়, যে তিনি কিভাবে নির্বাচনের ফল সম্পূর্ণ ঘোষণা হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন, রাজ্যপালের কাছে গিয়ে, রাজভবনে গিয়ে। তুলনা হয় না, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা হয় না, জ্যোতি বসুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা হয় না, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা হয় না, বিধানচন্দ্র রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা হয় না, ইন্দিরা গান্ধীর সঙ্গে অনেকে তুলনা করেছিলেন, হয় না, সম্ভব না, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গেও হয় না, একদম হয় না। অতএব সেই সব প্রসঙ্গে আমি যাব না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে জিনিসগুলো সব থেকে বেশি করে বাউন্স ব্যাক করেছে, যেটা ব্যাকফায়ার করেছে, সীমাহীন তোষণ। এবং তারপরে আমি গতকালের প্রতিবেদনেও বলেছি যে শেষে শুরু করলেন হিন্দু তোষণ। ওইভাবে হয় না। বন্যা হয়েছে, সেখানে গিয়ে মহাকালের মন্দির করবো। আরে মানুষ কি পাগল? এ হয় কখনো? কি শুরু করেছেন, মানে করেছিলেন? মহাকালের মন্দির করব যখন, এবারে আর ইফতারের পার্টিতে আপনাকে দেখা যায়নি মাথায় ফেজ করে। কোনো রাজনীতি, কিন্তু আপনার গোল্ডেন অপরচুনিটি ছিল, আপনি একটা তৈরি রাজ্য পেয়েছিলেন। দেখুন, একটা কথা খুব পরিষ্কার বলে রাখা ভালো, যে যে দলের কাছে মানুষের প্রত্যাশা যত বেশি, তার প্রতি মোহভঙ্গ তত তাড়াতাড়ি হয়। আপনি বিপুল প্রত্যাশাকে সঙ্গে করে মানুষের ক্ষমতায় এসেছিলেন এবং কিছু করেননি, কোনো বেসিক কাজ করেননি। সরকারের টাকায় ত্রিফলা আলো, নীল সাদা রং, অজস্র কিছু রাস্তা বানিয়েছেন, একটা নতুন করে কোনো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করেননি, একটা সেতু বানাননি, একটা ফ্লাইওভার বানাননি, একটা বেসিক পরিবর্তন করেননি, স্বাস্থ্য পরিকাঠামো করে তোলেননি, শিক্ষা পরিকাঠামো করে তোলেননি, কর্মসংস্থানের চেষ্টা করেননি, কিচ্ছু করেননি, যেগুলো মানুষের দৈনন্দিন এজেন্ডার সঙ্গে যুক্ত। আজকে বিজেপি জেতার সঙ্গে অনেকে বলছেন যে রামরাজ্য প্রতিষ্ঠা হবে হয়তো বা কিছু। আহ, মোট কথা, একটা সুশাসন মানুষ ভাবছেন। ধর্মের কথাও অবশ্যই উঠে আসছে, আসাটাই খুব স্বাভাবিক, কারণ বিজেপির এজেন্ডাই তো তাই, হিন্দুত্ব, রাজনৈতিক হিন্দুত্ব। আমার একটা বক্তব্য, আপনি সহমত, আপনি যে দলই করুন না কেন, আমার এই ভিডিও যদি আপনি দেখেন, আমি চাই অবশ্যই মন্দির হোক, মসজিদ হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পরের টাকায় নয়, ধর্মপ্রাণ মানুষের টাকায়, সরকারের টাকায় হাসপাতাল হোক, বিশ্ববিদ্যালয় হোক, স্কুল হোক, সেটাও নয়। তার থেকে বড় কথা, মন্দির বা মসজিদে যে মানুষ যাবেন, গির্জায় যে মানুষ যাবেন, এখন মন্দিরের কথাই স্পেসিফিক্যালি বলছি, সে হওয়ার সম্ভাবনা বেশি, মানুষ যেন ভর্তি পেটে যেতে পারে, মানে পেটে যেন খাবার থাকে, হাতে যেন একটু ভাত থাকে, মুখে দেওয়ার মতো থালা থেকে একটু ডাল ভাত তরকারি গরম, মানুষ যেন সসম্মানে দুবেলা রেঁধে খেতে পারে, ভর্তি পেটে যেন ধর্মস্থানে যেতে পারে। এটা আমার একান্ত অনুরোধ যারা সরকারি দল, তাদের কাছে, যে আপনারা সেই সংস্থান করুন, মানুষকে সম্মানের সঙ্গে রোজগার করার ব্যবস্থা করে দিন, খেটে খাওয়ার ব্যবস্থা করে দিন, মাথা তুলে। পরান্নজীবী করে রাখবেন না, ভাতাজীবীও করে রাখবেন না। ভাতার অবশ্যই গুরুত্ব থাকবে, নিশ্চয়ই থাকবে,
যারা অক্ষম মানুষ তারা কোথায় যাবেন, কিন্তু সক্ষমদের কাজের ব্যবস্থা সসম্মানে করে দিন, অতি অবশ্যই করে দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের মোহভঙ্গ কিন্তু 2016 সালেই হয়ে গিয়েছিল। আমি আবারও বলছি, তারা বাম কংগ্রেস জোটের কাছে তৃণমূল কংগ্রেস ধূলিসাৎ হয়ে যেত। খুব ওয়েল ক্যালকুলেটেড একটা নির্বাচন তারা করেছিলেন, বিভিন্ন জায়গায় খুব লিমিটেড রিগ করে 500 থেকে 1000-এর মধ্যে, 2000-এর মধ্যে, 3000-এর মধ্যে আপনারা দেখবেন 100-র বেশি সিট ছিল, যেটাতে তারা জয়লাভ করেছিলেন। খুব ওয়েল ক্যালকুলেটেড রিগিং, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। চাইলে আমি আপনাদেরকে একদম আসনের নাম ধরে বলতে পারি কোথায় হয়েছে। 448 ভোটে, 650 ভোটে, 999 ভোটে এক একটা সিটে তারা জিতেছে। বিজেপির কাছে কিন্তু মানুষের আকাশ ছোঁয়া প্রত্যাশা, সরকারি কর্মচারীর প্রত্যাশা, কৃষকের প্রত্যাশা, মহিলাদের প্রত্যাশা, বেকার যুবকের প্রত্যাশা, কর্মপ্রার্থীদের প্রত্যাশা, এবং যারা সরাসরি সরকারের স্কিমগুলোর উপর নির্ভরশীল নন, সেই সাধারণ মানুষ, শহুরে মানুষ, উচ্চবিত্ত মধ্যবিত্ত মানুষ, তাদের প্রত্যাশা হচ্ছে গুড গভর্নেন্সের। কারণ সুশাসন বলে কোনো বস্তু, শাসন বলেই কোনো বস্তু ছিল না। বিপুল প্রত্যাশার ভার কিন্তু আপনাদের মাথায়। অভিনন্দন, আপনারা জিতেছেন, বিপুল প্রত্যাশার ভার। আমি আবারও বলছি, ইতিহাস থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত। 2006 সালের বামফ্রন্ট 2011-এ হেরে গেল, 2011-র তৃণমূল 2016-তেই হেরে যাচ্ছিল, 2026-এ এসে বিপুলভাবে ওয়াশড আউট হয়ে গেল। অতএব আসল ক্ষমতা কিন্তু মানুষের হাতে, মানুষের কাছে আসল আলো, সেই আলোয় সাময়িকভাবে শাসক আলোকিত হয়। গ্রহের মতো নক্ষত্র কিন্তু মানুষ। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আমার বলার, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমার বলার, তৃণমূল কংগ্রেস নামটার প্রতি তো মানুষের কোনো বিতরাগ, অশ্রদ্ধা এসব কিছু ছিল না, ছিল তাদের কর্মীদের অসহ্য দুর্ব্যবহার, দম্ভ, দুর্নীতি ইত্যাদির ওপর। ঠিক সেই কাজগুলো যারা করেছিলেন, তারা কিন্তু আপনাদের দলে গিয়ে মেশার চেষ্টা করছেন। আপনারাও নিশ্চয়ই জানেন, আমি বলছিলাম যে পাড়ায় পাড়ায় অলরেডি শুরু হয়ে গেছে, জেলা স্তরে শুরু হয়ে গেছে। জেলা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা দেওয়াল মুছে দিচ্ছেন ইটে করে, গেরুয়া আবির মেখে। শ্রমিক ভট্টাচার্য বলেছেন, বিজেপি রাজ্য সভাপতি, আমি অবশ্যই সাধুবাদ জানাবো তার এই বক্তব্যকে, যদি বাস্তবায়িত করা যায়, যে দল মত না দেখে যারা বিনিয়ম করবে, অনিয়ম করবে, অসাংবিধানিক কাজ করবে, অন্যায় করবে, পুলিশকে নির্দেশ দেওয়া যে তাদেরকে গ্রেফতার করা এবং দল থেকে তাদেরকে বহিষ্কার করা হবে। করা গেলে অত্যন্ত ভালো, কিন্তু মনে হয় না করা যাবে। ফিল্টার দরকার। আপনারা অনেকদিন ধৈর্য ধরেছেন সরকারে আসার জন্য, খুব ভালো জিনিস, কিন্তু কষ্টার্জিত জয় তাকে এইভাবে কিন্তু ধুলোয় মিশে যেতে দেবেন না। তৃণমূল হইতে সাবধান, তৃণমূলের গুন্ডা দুষ্কৃতি হইতে সাবধান, আমি বারবার করে বলছি, নাহলে কিন্তু আপনাদেরও একই পরিণতি হবে, যার জন্য আপনারা দায়ী থাকবেন না হয়তো। একদম শেষে বলবো, একদম শেষে বলবো মীনাক্ষী মুখার্জির কথা, সিপিআইএম এর প্রার্থীদের কথা। সিপিআইএম এক, অনেকেই ধরে নিচ্ছেন খুব স্বাভাবিকভাবে যে তৃণমূল কংগ্রেস দলটা থাকলো না। আপনি একটা জিনিস ভাবুন, 2011 সালের পর থেকে কি পরিমাণ অত্যাচার, 15 বছর পাওয়ার স্ট্রাকচার, কোনো ধরনের কোনো পাওয়ার স্ট্রাকচারের ধারে কাছে না থাকা, এখনো পর্যন্ত দলটা মাথা তুলে অজস্র মানুষ করবে। রাতারাতি তৃণমূল কংগ্রেস, আমি দেখেছি যে আমার ভাবতে অবাক লাগছে, হাসছি আমি দুঃখে, মানে একটা নিজেদের পার্টি অফিস, মানে তৃণমূলের কর্মীদের কথা বলছি, তারা সেসব ভাঙচুর করে বিজেপির পতাকা এনে লাগিয়ে দিয়ে বলছে আজকে আমরা বিজেপি। 2011 সাল থেকে, যার জন্য আমি বলি জনভিত্তি যদি পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দলের থেকে থাকে সেটা বিজেপিও জানে, তাই তারা বারবার করে তৃণমূলের কাছে, সিপিআইএম এর কাছে ভোট চেয়েছেন। যে কোনো দলের কাছে যদি থেকে থাকে জনভিত্তি, সেটা হচ্ছে সিপিআইএম, অন্য কোনো দলের নেই। কিছুটা কংগ্রেসের এখনো আছে বিভিন্ন জায়গায়। কি পরিমাণ অত্যাচার সহ্য করে, জেলে গিয়ে মার খেয়ে ঘর ছাড়া হয়ে তারা এখনো পর্যন্ত মাথা উঁচু করে দলটা করছে। আমি আমার জাস্ট একটা ছোট্ট অভিজ্ঞতা, আমি গতকাল যখন শ্রীরামপুরের গণনা কেন্দ্র থেকে বিজেপি এই তৃণমূলের পরাজিত প্রার্থীরা বেরিয়ে আসছেন, বিজয়ী প্রার্থীরাও বেরিয়ে আসছেন, মানে চোর চোর স্লোগানে চতুর্দিক গগনভেদী চিৎকার এবং সেই সঙ্গে বিশেষ ভাষা। ঠিক তখনই যখন মীনাক্ষী মুখার্জি বেরিয়ে আসছেন, সেই জনতা কিন্তু শ্রদ্ধায় মাথা নিচু করছে, মীনাক্ষী মুখার্জি আসছেন।
সিপিআইএম এর নেতাদের কথা আমি আলাদা করে বলছি। হাজী শাহাবুদ্দিন বলুন, অনেকের উপর অনেক প্রত্যাশা ছিল তারা জিতবেন। মীনাক্ষী মুখার্জি আসছেন, চুপ চুপ কর, মানে মানুষের এই যে শ্রদ্ধা, আমি যার জন্য বারবার করে বলছি, এই ভোট কিন্তু বিজেপির পলিটিক্যাল ভোট সবটা নয়। অবশ্যই তাদের সাকসেস আছে, ধর্মের এজেন্ডায় বেশ কিছু মানুষ তাদের ভোট দিয়েছেন, কিন্তু কনসলিডেশন হয়েছে মুসলিম বিদ্বেষ থেকে হয়েছে, কিন্তু সবটা পলিটিক্যাল ভোট না, অন্ধ তৃণমূল বিদ্বেষ। সিপিআইএম অচিরেই প্রধান বিরোধী দল হিসেবে রাজ্যে আত্মপ্রকাশ করবে, সংখ্যার দিক থেকে নয়, রাজনৈতিক গুরুত্বের দিক থেকে। তারা ধারাবাহিক গণ আন্দোলন যদি মানুষের রুটি রুজি নিয়ে করতে পারেন, মানুষের সওয়াল নিয়ে, মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে করতে পারেন, অবশ্যই আগামী দিনে তারা ভালো করবেন। বিজেপির প্রতি আমার শেষ পরামর্শ, আপনারা ছাঁকনি লাগান, বেনো জল ঢুকতে দেবেন না। আপনাদের সিপিআইএম এর হয়ে যারা শেষ দিকে অসভ্যতা শুরু করেছিল, তৃণমূলের হয়ে সেই দম্ভ অসভ্যতা যখন চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল, আজকে কিন্তু আপনাকেও তারাই শেষ করবে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন, আসুন আপনি এবার সিংহাসন ছেড়ে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আপনাদেরকে বলছি, যদি প্রতিবেদন ভালো থাকে, ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।